ওয়েলকাম ফ্রেন্ডস, সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গলিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা হাইওয়ের ম্যাটেরিয়ালের যে নেক্সট ক্লাসটা আছে সেই নেক্সট ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে, তোমাদের কিছু প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বিস্ময়@civil এটা আমার টেলিগ্রাম গ্রুপের চ্যানেল, ঠিক আছে? এটা টেলিগ্রাম চ্যানেল। তুমি টেলিগ্রামে গিয়ে যদি এটা সার্চ করো অটোমেটিক পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন হয়ে থাকতে পারো। এখানে কোনো ইনফরমেশন বা কিছু দেওয়ার হলে আমি করি। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, তার জয়েন হতে চাইলে আমাকে এখানে মেসেজ করো, আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা হাইওয়ে ম্যাটেরিয়ালে চলে যাব। হাইওয়ে ম্যাটেরিয়ালের যে নেক্সট টপিকটা আছে সেটা আলোচনা করব। আজকে করেই আমরা হাইওয়ে ম্যাটেরিয়াল শেষ করে দেবো। আজকে আমাদের 4টে বাকি টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সরি, হাইওয়ে ম্যাটেরিয়াল আজকে শেষ হবে না। হাইওয়ে ম্যাটেরিয়াল অনেক বড় টপিক। আজকে হাইওয়ে ম্যাটেরিয়ালের এগ্রিগেট পার্টটা খালি শেষ হবে। আমরা সবার প্রথমে আলোচনা করব ফাইননেস মডিউলাস। সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইননেস মডিউলাস। সেকেন্ড আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের অ্যাঙ্গুলারিটি নাম্বার। থার্ড আমরা আলোচনা করব হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা ওয়াটার অ্যাবজর্পশন। এবং ফোর্থ আলোচনা করব স্পেসিফিক গ্র্যাভিটি। খুব ছোট ছোট টপিক, সেই জন্য 4টা হয়ে যাবে আজকে। একটু বড় সময় লাগলেও আমি 4টা একটার মধ্যেই রাখতে চাইছি। তার মধ্যে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো যে ইম্পর্টেন্ট না তা নয়। এই দেখবে স্পেসিফিক গ্র্যাভিটিতে আমি এসএসডি কন্ডিশন একটা আলোচনা করব। এটা কিন্তু স্টপিং সাইড ডিস্টেন্স নয়, এটা হচ্ছে তোমার হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। তো কী জিনিস সেটা নিয়ে কিন্তু অনেক জিনিস পরীক্ষায় আসে বা অনেক সময় ইন্টারভিউতে ধরে থাকে। তো এই ক্লাসগুলো করো, এগুলো ছোটো ছোটো ক্লাস, এগুলো কিন্তু বাদ চলে গেলে দেখবে কোনো খুচখাচ কোনো কোশ্চেন্স চলে আসলে তোমরা মিস করে যাবে। অতএব এখন যেরকম পরিস্থিতি বুঝতেই পারছো, কোনো জিনিস বাদ দিয়ে যাওয়াটা উচিত নয়। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে, আমার বলার কাজ আমি বললাম। আমার মনে হয় সবই জিনিস পড়া উচিত। তাও আজকের যে টপিক আছে তার মধ্যে কিন্তু এই ফাইননেস মডিউলাসটা খুবই ইম্পর্টেন্ট। এইটা বাদ দিয়ে গেলে কিন্তু কোনোভাবেই চলবে না, ঠিক আছে? ফাইননেস মডিউলাস অফ এগ্রিগেট আজকে হয়ে গেলে মোটামুটি এগ্রিগেটটা শেষ হয়ে যাবে। তো ফাইননেস মডুলাস কি তোমাকে সবার প্রথমে বলি। ফাইননেস মডুলাস হচ্ছে কোনো একটা এগ্রিগেটের, যখন এগ্রিগেট থাকে তখন তো একটা বাঞ্চে এগ্রিগেট থাকে। সে ফর এক্সাম্পল ধরো, আমি যদি তোমাকে এখানে দেখাই, এই ধরো একটা এগ্রিগেটের বাক্স আছে বা বক্স আছে। এখানে অনেক এগ্রিগেট থাকবে, ছোট বড় এরকম প্রচুর এগ্রিগেট থাকবে, ছোট অ্যাঙ্গুলার, রাউন্ডেড, ডিফারেন্ট টাইপস অফ এগ্রিগেট এই বাক্সর মধ্যে ভরা আছে। এগুলো হচ্ছে সব ডিফারেন্ট টাইপস অফ এগ্রিগেট, ঠিক আছে? বুঝতেই পারছো। এবার এই এগ্রিগেটগুলো তো ডিফারেন্ট সাইজে আছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে এই যে বাক্সটা আছে বা এই যে গোল আকারের যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে টোটাল এগ্রিগেট যা আছে তার একটা অ্যাভারেজ সাইজ আমাকে বলো। আমার দরকার প্রতিবারে এত ডিফারেন্ট সাইজের নিয়ে তো আমার কাজ করলে চলবে না। এখানে আমি ধরো জিজ্ঞেস করলাম আমাকে একটা অ্যাভারেজ সাইজ বলো মোটামুটি। তো সেই অ্যাভারেজ সাইজ বার করার উপায় কিন্তু ফাইননেস মডিউলাস। দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ উই ক্যান ডিটারমাইন দ্য অ্যাভারেজ সাইজ অফ এগ্রিগেট, মানে এগ্রিগেট অ্যাজ এ হোল। মানে অনেকগুলো এগ্রিগেট যখন থাকবে, সেই অনেকগুলো এগ্রিগেটের যখন অ্যাভারেজ সাইজ আমাকে বার করতে হবে, সেটা আমি ফাইননেস মডিউলাস দিয়ে বার করতে পারবো। তাহলে বুঝতে পারলে? তাহলে ফাইননেস মডিউলাস যদি কি তোমাকে জিজ্ঞেস করা হয়, সবার প্রথমে তুমি বলবে স্যার ইট ইজ এ টুল বা মেথড বাই হুইচ উই ক্যান ফাইন্ড দ্য অ্যাভারেজ সাইজ অফ বাঞ্চ অফ এগ্রিগেটস। তাহলে কি হলো? It is a method or process by which we can determine average size of aggregates, ঠিক আছে? একটা এগ্রিগেটের টোটাল যে অ্যাভারেজ সাইজ আছে সেটা আমরা বার করতে পারি ফাইননেস মডুলাসের মাধ্যমে। আচ্ছা, এবার আমরা কি করে বার করি দেখো। একটা সিম্পল কোশ্চেন্স করাচ্ছি, তার মাধ্যমেই সমস্ত কিছু তোমরা জেনে যেতে পারবে। তাহলে অ্যাভারেজ সাইজ বার করার জন্য আমাকে কিছু সিভ লাগবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে সিভ সাইজ, SIEV সিভ সাইজ, ঠিক আছে? একটা সিভ সাইজ হলো। এরপরে লিখবো ওয়েট রিটেন্ড, এই সিভের মধ্যে কোন কোন ওয়েট রিটেন্ড হলো। তারপরে লিখবো পার্সেন্টেজ ওয়েট রিটেন্ড, ঠিক আছে? কোন কোন কত পার্সেন্টেজ ওয়েট রিটেন্ড হলো। আর একটা লিখবো লাস্টে কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটেন্ড। ব্যাস, আর কিছু লাগবে না কিন্তু। এখানে আমার পার্সেন্টেজ ফাইন যেটা আমরা সিভ অ্যানালিসিসে করে থাকি সেটা কিন্তু লাগছে না, মনে রাখবে।
পার্সেন্টেজ ফাইননেস বা কত পার্সেন্টেজ ফাইন, কিউমুলেটিভ পার্সেন্টেজ ফাইন, পাসিং, ওগুলো আমার কিন্তু কোনো দরকার নেই। তার মানে আমরা খালি এখানে রিটেন্ট নিয়েই কাজ করব। লাস্ট আমার এখানে দরকার পড়বে কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটেন্ট। হয়ে গেল। তাহলে সিপ সাইজগুলো খুব ইম্পর্টেন্ট, এই সাইজগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস। অতএব এখানে কিন্তু তুমি ইচ্ছা মতো সিপ সাইজ নিতে পারবে না। যে সিপ সাইজগুলো আমি বলছি বা বইয়ে যেগুলো আছে সেগুলোই তোমাকে ইউজ করতে হবে। তুমি চাইলে মাঝখানে আলাদা সিপ সাইজ ইউজ করতে পারবে না, যেটা সিপ অ্যানালিসিসে কিন্তু তুমি ইচ্ছা মতো সিপ সাইজ অনেক লাগাতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেমন এক্সাম্পল ধরো 80 লাগবে, 40, 20, 10 এটা হলো। তারপরে 4.75 লাগবে, 2.36, 1.18, এগুলো সব মিলিমিটারে। ঠিক আছে, এগুলো সব বুঝতেই পারছো, সিপ সাইজ হবে। এবং লাস্ট যেটা আমার লাগছে সেটা হচ্ছে 600 মাইক্রোমিটার, কিন্তু এটা হ্যাঁ, বা 0.6 মিলিমিটার, 300 মাইক্রোমিটার এবং 150 মাইক্রোমিটার। এখানে অনেকে অনেক ভুল করে থাকে, যেমন অনেকে এখানে দেখবে 75 মাইক্রোমিটারটা নিয়ে নেয়। আমি বলছি কি কি ভুল তোমরা করতে পারো, এটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, ইচ্ছা মতো নেওয়া যাবে না। যদি এটা সিপ অ্যানালিসিস হতো, তুমি এখানে 75 কেন, 50, 125, 130 যা খুশি নিতে পারতে। যত বেশি সিপ নেবে সিপ অ্যানালাইসিসের তত ভালো হবে। মানে সিপ অ্যানালাইসিসে যে আমরা কার্ভটা পাই, পার্সেন্টেজ ফাইন্ডিং ভার্সেস ডায়ামিটারের যে আমরা কার্ভটা পেয়ে থাকি, গ্রেডেশন কার্ভ, সেই গ্রেডেশন কার্ভে যত বেশি সিপ দেবে তত বেশি ভালো আমরা কার্ভ পাবো। কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ ডিটারমাইনিং অ্যাভারেজ সাইজ। এখানে কিন্তু যা স্ট্যান্ডার্ড বলা আছে তোমাকে সেটাই নিতে হবে, তুমি ইচ্ছা মতো কিন্তু নিতে পারবে না। তো মেইন ভুল যেটা স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে ওখানে ওরা 75 মিলিমিটারটা নিয়ে নেয়, 75 মিলিমিটার কিন্তু ইউজ হবে না। ঠিক আছে, আচ্ছা এরকম করে দাগ দিয়ে দিলাম। এবং শুধু 75 কেন, ধরো 80 এবং 40-এর মাঝখানে তোমার এটা নেওয়ার ইচ্ছা হলো, তুমি নিতে পারবে না, নেবে না, তাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো এই সিপ সাইজগুলো তোমাকে একটু মনে রাখতে কিন্তু হবে। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড সিপ সাইজগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলোর মধ্যেই যা হওয়ার নিতে হবে। তো ধরো তুমি একটা মোটামুটি একটা তুমি 1000 গ্রামের একটা নিলে বা 1 কিলোর একটা এগ্রিকেট নিয়ে তুমি ওয়েট রিটেন করলে, মানে সিপ অ্যানালিসিস করলে, করার পরে তোমার এটাতে কিছু আসলো না। এটাতে ধরো 25 গ্রাম তোমার রিটেন হলো, এটাতে 75 গ্রাম রিটেন হলো, এটাতে ধরো 100 গ্রাম রিটেন হলো, এটাতে 300 গ্রাম রিটেন হলো, এটাতে 200 গ্রাম রিটেন হলো, এটাতে 100 গ্রাম রিটেন হলো, 75 এবং লাস্টেরটাতে 50 গ্রাম তোমার রিটেন হলো। তো তুমি কোন সিফে কত রিটেন হলো পেয়ে গেলে। এটা আমি একটা এক্সাম্পল ধরলাম, এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, নিজের ইচ্ছা মতো আমি একটা ধরে রেখেছি। এই যে 25, 75 সিপ অ্যানালিসিস করে তুমি পেলে, এরকম রিটেন হলো। এবার টোটাল কত ছিল, 1000, টোটাল 1000 গ্রাম নিয়েছিলাম। আমি প্রথমেই বলছি টোটালটা আমার নেওয়া হয়েছিল 1000 গ্রাম। তো টোটাল যদি 1000 গ্রাম হয় তাহলে 25 রিটেন হয়েছে, কত পার্সেন্টেজ হবে এটা, 25 × 100 ডিভাইডেড বাই 1000, দেখো কত হয়, তার মানে 2.5%। তাহলে এটা কিছু নেই, এটা হলো 2.5%। সিমিলারলি এটা হবে 7.5%, সিমিলারলি এটা হবে 10%, এটা হবে তোমার 30%, এটা হবে 20%, এটা হবে 10%, এটা হবে 7.5%, এটা হবে 7.5%, এগুলো সব পার্সেন্টেজে, এবং এটা হবে 5%। তাহলে সব পার্সেন্টেজ রিটার্ন তোমার হয়ে গেল। এবার তোমাকে দেখতে হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটার্ন। তা কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটার্ন এটা 0, বুঝতেই পারছো। এটা হলো তোমার কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটার্ন 0। এখানে কত, 2.5 হবে, কিউমুলেটিভ বলছে কিন্তু, তার মানে আগে যেহেতু 0 ছিল এখানে 2.5। এবার এখানে কি হবে, এখানে তোমার কি করতে হবে, এইটা প্লাস এইটা করে এখানে যোগ করতে হবে, কিউমুলেটিভ হচ্ছে যেহেতু 10। আচ্ছা, এবার এখানে কী হবে, এইটা প্লাস এইটা করে যোগ করতে হবে, তাহলে 20%, এইটা প্লাস এইটা করে এখানে করতে হবে, তাহলে 50%, এইটা প্লাস এইটা করে করতে হবে, এটা 70%, হ্যাঁ, এইটা প্লাস এটা করে করতে হবে 80%, এটা প্লাস এটা করতে হবে, এটা 87.5%, এইটা প্লাস এইটা করতে হবে, এটা হবে 95%, এইটা প্লাস এইটা 100%। মানে টোটাল কিউমুলেটিভ ওয়েট রিটেন 100% হয়ে গেল। এখানে একটা কথা তোমাদের আমি বলে রাখি, আমার এখানে লাস্টে 100% চলে আসলো, তো তোমার এখানে 100% নাও আসতে পারে, তাতে কোনো যায় আসে না। কেন নাও আসতে পারে, ধরো ওয়েট রিটেন্ট এখানে টোটাল মিলে যোগ করো 1000 হবে, হতেই পারে যে কিছু লাস্টে পার্সেন্টেজ পাস হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে 100% আসবে না। এটা যে এক্স্যাক্টলি 100 হতেই হবে তার কোনো মানে নেই, আমি এটাই বলতে চাইছি। অতএব এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই যে লাস্টে যে এটা আমার 100% চলে আসলো, কারণ কি এইগুলো ওয়েট রিটেন যোগ করলে 1000 আসছে বলে এটা 100 আসছে। এটা যে 100 হতেই হবে তার কোনো মানে নেই, কিছু পাসিং হয়ে গেল, 150 মিলিমিটার থেকে কিছু পাস করে যেতেই পারে, 150 মাইক্রোমিটার থেকে বা 0.150 মিলিমিটার থেকে। যদি কিছু জিনিস
এখান থেকে পাস করে যায় তাহলে এটা 100% আসবে না। অতএব মনে রাখবে এটা যে 100% হতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। পরীক্ষার সময় তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারো যে স্যার তো 100% করিয়েছিল, এখানে তো আমার 100% আসলো না। অতএব তাতে কিন্তু কোনো ভুল নেই। আচ্ছা, এবার ফাইনেস মডুলাস তুমি কী করে বার করবে? দেখো, ফাইনেস মডুলাস হবে হচ্ছে যেই এবার এগুলো তুমি যত এসছে, যা ভ্যালুগুলো এসছে, এই সমস্ত ভ্যালু তোমাকে যোগ করতে হবে। টোটাল অফ হোয়াট? টোটাল অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটেন্ড কত হচ্ছে? যোগ করো, এটা তোমার আসবে 515। এই টোটাল যোগ করে 2.5 + 10 + 20 + 50 + 70 + 80 + 87.5 + 95 + 100 করে 515 আসছে। ঠিক আছে, এবার এই যে 515 আসলো এটা হচ্ছে তোমার টোটাল। তাহলে ফাইনেস মডুলাস হবে 515 ডিভাইডেড বাই 100, তোমার আসবে 5.15। বলো বুঝতে পারলে কি পারলে না? তাহলে ফাইনেস মডুলাস মানে কি? ফাইনেস মডুলাস হচ্ছে সামেশন অফ পার্সেন্টেজ কিউমুলেটিভ ওয়েট রিটেন্ড, সামেশন অফ পার্সেন্টেজ কিউমুলেটিভ ওয়েট রিটেন্ড ডিভাইডেড বাই 100 করে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ফাইনেস মডুলাস। এবার এই ফাইনেস মডুলাস 5.15 মানে কি? এর ইন্টারপ্রিটেশনটা কি? মেন ইম্পর্টেন্টটা তো হচ্ছে তোমার ইন্টারপ্রিটেশন। তাহলে ইন্টারপ্রিটেশন দেখো, ইন্টারপ্রিটেশন, হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন? দেখো এটা ইন্টারপ্রিটেশনটা কী হচ্ছে, এটার ইন্টারপ্রিটেশনটা এটাই যে 5.15 মানে নিচ থেকে তুমি 5 ঘর উপরে যাবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হচ্ছে 6। তাহলে 5.15 মানে 5 আর 6 এর মাঝখানে। তার মানে এই যে এগ্রিগেটগুলো ছিল, যে এগ্রিগেট নিয়ে আমি কাজ করেছি, ধরো এই একটা বালতি ছিল, বালতির মধ্যে প্রচুর এগ্রিগেট ছিল, এই যে এগ্রিগেট, এই এগ্রিগেটগুলো নিয়ে আমি সিভ অ্যানালিসিসটা করলাম। এই এগ্রিগেটগুলোর অ্যাভারেজ সাইজ 5 আর 6 এর মাঝখানে, তার মানে 2.36 থেকে 4.75 মিলিমিটারের মাঝখানে। তাহলে লিখবে অ্যাভারেজ সাইজ অফ এগ্রিগেট ইজ 2.36 মিলিমিটার টু 4.75 মিলিমিটার, মানে এই দুটোর মাঝখানে আছে। ব্যাস হয়ে গেল। এবার যদি তোমাকে এক্স্যাক্ট বার করতে হয় তাহলে তোমাকে লিনিয়ার ইন্টারপোলেশন করে নিতে হবে। আমি এখন লিনিয়ার ইন্টারপোলেশন দেখাবো না, অনেক জায়গায় আমি লিনিয়ার ইন্টারপোলেশন দেখিয়েছি। লিনিয়ার ইন্টারপোলেশন তোমরা নিশ্চয়ই পারবে করে, তুমি বার করে নিতে পারবে এক্স্যাক্ট সাইজ। মানে 5.15 মানে হচ্ছে 5 আর 6 এর মাঝখানে। 5.15 ইজ বিটুইন 5 to 6। তার মানে আমরা এটা ইন্টারপ্রিটেশন করতে পারি যে 5 এবং 6 মানে 2.36 এবং 4.75 মিলিমিটারের মাঝখানে কিছু একটা সাইজ হবে। এবার তার এক্স্যাক্ট সাইজটা কত সেটা লিনিয়ার ইন্টারপোলেশন করে তুমি বার করে নেবে। এখানে আমি লিনিয়ার ইন্টারপোলেশন দেখাবো না, আমার প্রচুর জায়গায় লিনিয়ার ইন্টারপোলেশন দেখানো হয়েছে, একই জিনিস বারবার দেখানোর কোনো মানে নেই। ঠিক আছে, বাকি ক্লাসগুলো থেকে দেখে নেবে। সে ফর এক্সাম্পল ধরো তোমার কোনোভাবে এটা করার পরে তোমার ধরো 4.61 আসলো, হতেই পারে। এই যে ফাইনেস মডুলাস তুমি বার করছো সেটা কী হচ্ছে সামেশন অফ পার্সেন্টেজ কিউমুলেটিভ ওয়েট রিটেন্ড ডিভাইডেড বাই 100 করে ধরো তোমার আসলো 4.61। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে 4 আর 5-এর মাঝখানে হবে, মানে এই দুটো। তার মানে 1.18 মিলিমিটার থেকে 2.36 মিলিমিটার, তার মানে সাইজ 1.18 মিলিমিটার টু 2.36 মিলিমিটার। এবার যদি এগেইন তোমাকে যদি এক্স্যাক্ট সাইজটা জানতে হয় তাহলে তুমি এই দুটো লিনিয়ার ইন্টারপোলেশন করে নাও, তাহলেই হয়ে গেল। বাট জেনারেলি লিনিয়ার ইন্টারপোলেশন করে না। ফাইনেস মডুলাসের ইন্টারপ্রিটেশন কিন্তু এভাবেই হয়ে থাকে যে এর সাইজটা এই দুটোর মাঝখানে হবে, কারণ এক্স্যাক্ট সাইজ তো আসবে না। লিনিয়ার ইন্টারপোলেশন করে কোনো লাভ নেই। মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে। সে ফর এক্সাম্পল তোমাকে আরেকটা বলছি, আমি সাইজ রেঞ্জগুলো করে দিচ্ছি। হ্যাঁ, ধরো সাইজ রেঞ্জগুলো এরকম হয় 80, 40, 20, 10, এই একটা 4-এর সেট থাকে। দাঁড়াও আমি আরও ছোটো করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। কীরকম করে থাকে দেখো, 80, 40, 20, 10 সাইজ রেঞ্জগুলো বলছি। এই একটা থাকে, তারপরে তোমার 3টা থাকে 4.75, 2.36, 1.18, এই 3টার একটা সেট থাকে। আর একটা 3টার সেট থাকে হচ্ছে 600 মাইক্রোমিটার, 300 মাইক্রোমিটার আর 150 মাইক্রোমিটার। এটা কিন্তু এগুলো হচ্ছে মিলিমিটারে, এটা কিন্তু মাইক্রোমিটারে। মাইক্রোমিটার মানে 1000 মাইক্রোমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 0.6, 0.3, 0.150 হলো। আচ্ছা, এবার কি হলো, ধরো তোমার কোনোভাবে ফাইনেস মডুলাস তুমি বার করলে, ফাইনেস মডুলাস বার করার পরে যে ভ্যালুটা তোমার আসলো সেটা ধরো তোমার আসলো 2.15। 2.15 মানে কি ছোটো থেকে গুনবে, এটাকে 1 দেবে, 2 দেবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 2.15 মানে হচ্ছে এই যে 2 আর 3, তার মানে এই 2 আর 3-এর মাঝখানে। তাহলে তুমি ইন্টারপ্রিটেশনটা কী দেবে? ইন্টারপ্রিটেশনটা দেবে হচ্ছে ধরো ফাইনেস মডুলাস তোমার আসলো 2.15, তোমার ইন্টারপ্রিটেশন হবে অ্যাভারেজ সাইজ, তা তোমার 1, 2 তো মানে 300 মাইক্রোমিটার টু 600 মাইক্রোমিটারের মধ্যে আছে।
এবার তুমি যদি এক্স্যাক্টটা জানতে চাও লিনিয়ার ইন্টারপোলেশন করে বের করতে পারো, বাট যেহেতু মানে এক্স্যাক্ট লাগে না সেহেতু কিন্তু এখানে লিনিয়ার ইন্টারপোলেশন করে না। বাট এগেইন আমি বলছি এক্স্যাক্ট যদি জানতে চাও তাহলে লিনিয়ার ইন্টারপোলেশন করে নেবে, ব্যাস এটাই হলো ফাইনেস মডুলাস। এবার এখানে কিছু কিছু বলার আছে মানে পরীক্ষাতে আরও একটু জিনিস দেয় যেটা তোমাকে মনে রাখতে হবে, এটা মুখস্থ করার জিনিস। সেটা হচ্ছে একটা হচ্ছে ফাইন স্যান্ড, দেন একটা হচ্ছে মিডিয়াম স্যান্ড। এটা কিন্তু পরীক্ষাতেও জিজ্ঞেস করে এবং এটা কিন্তু তোমার ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, মানে রিটেনেও আসে, ইন্টারভিউতেও আসে। ফাইন স্যান্ড কি? ফাইন স্যান্ড হচ্ছে 2.22 2.6 ফাইননেস মডুলাসের মধ্যে থাকে, 2.6 টু 2.9 হলো মিডিয়াম স্যান্ড, আর 2.9 টু 3.2 এগুলো কিন্তু মুখস্থ রাখবে একদম, এগুলো বোঝার কিছু ব্যাপার নেই। তারপরে ফাইননেস মডুলাস যদি 2.2 থেকে 2.6 মধ্যে থাকে তাহলে সেটা ফাইন স্যান্ড হলো, 2.6 থেকে 2.9 মধ্যে থাকলে সেটাকে মিডিয়াম স্যান্ড বলছে, 2.9 থেকে 3.2 মধ্যে থাকলে সেটাকে কোর্স স্যান্ড বলছে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস তুমি লিখে রাখো নোট করে, সেটা হচ্ছে ফাইননেস মডুলাস যদি গ্রেটার দেন 3.20 হয় দ্যাট ইজ নট সুইটেবল, হতেই পারে। কেন বলো তো? স্যান্ডের সাইজ রেঞ্জ কত? স্যান্ডের সাইজ রেঞ্জ কত? 75 মাইক্রন থেকে 4.75 মিলিমিটারের মধ্যে। এবার তুমি দেখো এখানে 4.75 মিলিমিটারের মধ্যে হচ্ছে স্যান্ড, তার মানে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 মানে 6 অবধি ফাইননেস মডুলাস 6 অবধি কিন্তু স্যান্ড হয়, ফাইননেস মডুলাস 6 অবধি, কিন্তু বলা হচ্ছে 3.20 উপরে, মানে এই যে এইটা ধরে রাখো, এই যে 1.18 টু 600 মাইক্রোমিটার এই রেঞ্জের উপরে চলে গেলে কিন্তু আমরা জেনারেলি সেই স্যান্ডকে গ্রহণ করব না। ঠিক আছে, ব্যাস এই ছিল তোমার হচ্ছে ফাইননেস মডুলাস, হয়ে গেল ফাইননেস মডুলাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি এটা মনে রাখবে, পরীক্ষাতে আসে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস হোক, গেট হোক, তোমার পিএসসি হোক, যেখানে খুশি কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে ফাইননেস মডুলাস হয়ে গেল। এবার আমরা আসবো অ্যাঙ্গুলারিটি নাম্বারে। কি আসবো আমরা? উই উইল কাম টু অ্যাঙ্গুলারিটি নাম্বার। বেসিক্যালি এটা কেন বার করা হয়েছে? এটা বার করা হয়েছে কারণ কি, খুব বেশি অ্যাঙ্গুলার এগ্রিগেট যদি হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো, তাহলে কিন্তু সেটা ভালো নয়। ঠিক আছে, খুব বেশি অ্যাঙ্গুলার এগ্রিগেট মানে সেখানে বেশি পরিমাণ তোমার, ধরো এরকম একটা এগ্রিগেট আছে অ্যাঙ্গুলার, এরকম এগ্রিগেট আছে, তার মানে বুঝতেই পারছো এর ওয়ার্কেবিলিটিও ভালো হবে না, এবং এর মধ্যে কিন্তু প্রচুর ভয়েডস থাকবে, যেই কারণের জন্য তোমার সিমেন্ট পেস্টও প্রচুর বেশি লাগবে। তাহলে বেশি অ্যাঙ্গুলার এগ্রিগেট হলে কী প্রবলেম? এক তো বেশি অ্যাঙ্গুলার এগ্রিগেট হলে তোমার সিমেন্ট পেস্ট বেশি লাগবে এবং ওয়ার্কেবিলিটি কমে যাবে এবং প্রচুর পরিমাণ সিমেন্ট ওয়েস্ট হবে। ঠিক আছে, তো সেই জন্য বেশি অ্যাঙ্গুলার এগ্রিগেট কিন্তু আমরা ইউজ করি না। আবার কিছু পরিমাণ অ্যাঙ্গুলার এগ্রিগেট দরকারও আছে। কেন? কারণ কি, অ্যাঙ্গুলার এগ্রিগেটে কিন্তু ইন্টারলকিং ভালো হয়। ঠিক আছে, অতএব একটা মোটামুটি অ্যাঙ্গুলারিটি থাকবে, সেই এগ্রিগেটই আমার দরকার। এক্স্যাক্ট রাউন্ডেড এগ্রিগেট হলে কিন্তু মুশকিল, ইন্টারলকিং হবে না। ঠিক আছে, অতএব কীরকম কী লাগছে না লাগছে আমরা সেটা দেখি। দেখো, অ্যাঙ্গুলারিটি নাম্বার হচ্ছে পার্সেন্টেজ সলিড ভলিউম অফ রাউন্ডেড এগ্রিগেট ইন ওয়েল কম্প্যাক্টেড স্টেট। ঠিক আছে, কি বলছি? পার্সেন্টেজ সলিড ভলিউম অফ রাউন্ডেড এগ্রিগেট ইন ওয়েল কম্প্যাক্টেড, মানে যেন কোনো প্রপার যেন কম্প্যাকশান থাকে, ওয়েল কম্প্যাক্টেড স্টেট। এবার এটা টেস্ট করে দেখা গেছে এটা 67% হয়, মাইনাস পার্সেন্টেজ সলিড ভলিউম অফ এগ্রিগেট, মানে তোমার এগ্রিগেট, টেস্ট এগ্রিগেট। বুঝলে? তাহলে এই যে প্রথম পোর্শনটা, এটাকে 67% করে দাও, কারণ কি এটা 67% হয়, এটা থিওরিটিক্যালি প্রুভেন। কি থিওরিটিক্যালি প্রুভেন? যদি রাউন্ডেড এগ্রিগেটকে ফুললি কম্প্যাক্ট করা হয় তাহলে তার যে পার্সেন্টেজ সলিড ভলিউম থাকে সেটা 67% হয়। তার মানে যদি রাউন্ডেড এগ্রিগেটকে আমরা ওয়েল কম্প্যাক্ট করি, তাহলে 33% ভয়েড থাকবে, 33% ভয়েড, 67% সলিড। বুঝে গেলে? তাহলে কি, আমি একটু লিখে দিচ্ছি নোট করে। নোট মানে হচ্ছে রাউন্ডেড এগ্রিগেটকে যদি আমরা কম্প্যাক্ট করি তাহলে 67% সলিড থাকে এবং 33% ভয়েড হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। হলো? আচ্ছা, মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, তাহলে এটা 67 মাইনাস তোমার হচ্ছে পার্সেন্টেজ সলিড ভলিউম অফ এগ্রিগেট, মানে বুঝতেই পারছো
অ্যাঙ্গুলারিটি নাম্বারের মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে পারফেক্টলি রাউন্ডেড এগ্রিগেটের থেকে তোমার এগ্রিগেটটা কত অ্যাঙ্গুলার। মানে ধরো একটা এগ্রিগেট আছে পারফেক্টলি রাউন্ডেড, এটা হচ্ছে পারফেক্টলি রাউন্ডেড ধরো, ঠিক আছে, ইট ইজ পারফেক্টলি রাউন্ডেড এগ্রিগেট। এবার এই এগ্রিগেটের থেকে তোমার যে টেস্ট এগ্রিগেট আছে সেটা কতটা অ্যাঙ্গুলার সেটা বোঝানোর জন্য অ্যাঙ্গুলারিটি নাম্বার বের করা হয়েছে। মানে অ্যাঙ্গুলারিটি নাম্বার যত বেশি হবে, অ্যাঙ্গুলারিটি নাম্বার যত বেশি হবে তোমার এগ্রিগেট রাউন্ডেড থেকে তত বেশি অ্যাঙ্গুলারের দিকে শিফট হয়ে যাচ্ছে। কি বললাম? অ্যাঙ্গুলারিটি নাম্বারটা যত বেশি হবে তোমার যে টেস্ট এগ্রিগেট আছে সেটা রাউন্ড শেপ থেকে তত বেশি অ্যাঙ্গুলার শেপের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এটা হলো মেনলি অ্যাঙ্গুলারিটি নাম্বার। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই পার্সেন্টেজ সলিড ভলিউম অফ এগ্রিগেটটা আমরা কী করে বার করব। এটা 67%, তো 67%ই থাকলো। দেখো এটা WA/GA ইন্টু WW ইন্টু 100 এইটা করা হয়। এবার এটা কীভাবে আসলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো নি, না বোঝারই কথা। দেখো এইটাই বোঝানোর জন্য আমাদের দরকার, টিচারদের দরকার। WA/GA মানে কি বলো তো? এটা মানে হচ্ছে ভলিউম অফ এগ্রিগেট, মানে তোমার যা এগ্রিগেট আছে তার ভলিউম অফ এগ্রিগেট হলো। এবং WW মানে কি বলো তো? WW মানে হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার। তাহলে এগ্রিগেটের ভলিউম বাই সিলিন্ডারের ভলিউম, মানে যে সিলিন্ডারে তুমি রাখবে সেটা যদি তুমি করো তাহলে পার্সেন্টেজ সলিড ভলিউম অফ এগ্রিগেট পাওয়া যাবে। মানে একটা ধরো সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে তুমি এগ্রিগেট রাখলে, ঠিক আছে, এই সিলিন্ডারের মধ্যে তুমি এগ্রিগেট রেখে তুমি পুরো জল ভরে দিলে, যতটা জল ভরতে পারে ভয়েড স্টয়েড মিলে তুমি জল ভরে দিলে হয়ে গেল, পুরো তুমি জল ভরে দিলে। এইবার যদি ভলিউম অফ এগ্রিগেট মানে জল ছাড়া এগ্রিগেট, ভলিউম অফ এগ্রিগেট ডিভাইডেড বাই ভলিউম অফ মানে টোটাল ভলিউম বার করো, টোটালটা এই টোটাল সিলিন্ডারের ভলিউম, তাহলে পার্সেন্টেজ সলিড ভলিউম পাওয়া যাবে। ব্যাস সেটাই এখানে বলা হয়েছে। কিন্তু দেখো এখানে লেখা আছে WA/GA, আবার আমি বলছি ভলিউম। এখানে WW লেখা আছে, আবার আমি বলছি ভলিউম। এটার মানে এটা কি? সমস্ত জিনিস ভালো করে বুঝতে হবে, পড়াশোনা অত সোজা না। ঠিক আছে, তুমি যদি ভাবো খুব সোজা এডুকেশানটা, তাহলে কিন্তু সোজা না। দেখো আমরা জানি ঘনত্ব ইজুকাল টু ভর বাই আয়তন, এই কনসেপ্টের উপর বেস করেই সমস্ত কিছু করা হয়েছে। GA মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি মানে ঘনত্ব, ডেনসিটি। তাহলে দেখো WA/GA মানে ভর বাই ঘনত্ব ইজুকাল টু আয়তন হয়েছে। বুঝতে পারলে? এই দেখো ভর মানে WA হচ্ছে ওয়েট আর GA মানে হচ্ছে ডেনসিটি করে আমি ভলিউম বার করেছি। এভাবে আমি ভলিউম বার করে দিলাম, এটা ঠিক আছে। এবার WWটা আমি কী করে বার করলাম? দেখো আমি যদি দেখি WW ডিভাইডেড বাই 1 মানে কি? 1 মানে কিন্তু জলের ঘনত্ব, তার মানে এটাও হচ্ছে জলের ভর অফ ওয়াটার ডিভাইডেড বাই ঘনত্ব। জলের ঘনত্ব 1 সিজিএস ইউনিটে জলের ঘনত্ব 1 ইজুকাল টু কিন্তু ভলিউম, ঘনত্ব ইজুকাল টু ভর বাই আয়তন বাই ভর বাই ঘনত্ব ইজুকাল টু ভলিউম। তাহলে এটা হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার। ভলিউম অফ সিলিন্ডার মানে টোটাল সিলিন্ডারটা জল দিয়ে ভরার পর যে ওয়েট হচ্ছে সেটাই হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার। মানে তুমি যদি 1000 সিসির জল নাও তাহলে 1000 গ্রাম হবে সেইটার ওয়েট। মানে আমি যদি 1000 সিসির জল নিই ওয়াটার মানে ভলিউম, তাহলে সেই জলের ওয়েট হয় কিন্তু 1000 গ্রাম। সেম মানে যেহেতু ঘনত্ব 1 গ্রাম পার সিসি, অ্যাজ ডেনসিটি অফ ওয়াটার ইজ 1 গ্রাম পার সিসি, সেই জন্য। তাহলে কি করলাম গল্পটা একটু জিনিসটা একটু বোঝো। এবার দেখো আমি কি করলাম, আমি ভলিউমগুলো বের করতে পারবো না। মানে এই একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে এগ্রিগেট রাখা আছে, ঠিক আছে, একটা সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডারের মধ্যে এগ্রিগেট আছে। আমার মেন সমস্যা হচ্ছে এই এগ্রিগেটগুলোর ভলিউম আমি বের করতে পারবো না, নট পসিবল। কারণ কি প্রচুর পোর্স আছে, ফাঁকা জায়গা আছে, কত ফাঁকা আছে আমি কি করে জানবো? তাহলে আমার কাছে কি উপায় আছে? আমার কাছে ঘনত্ব জানা আছে, আমার কাছে ওয়েট জানা আছে। আরে ওয়েটটা তো তুমি জানতে পারবে, এই দুটোর মাধ্যমে আমি ভলিউম বের করে নিলাম। কি করলাম, এই এগ্রিগেটগুলোর ওয়েট করলাম। প্রথমে খালি ডাব্বাটার ওয়েট করেছি, তারপরে আমি এগ্রিগেট শুদ্ধ ডাব্বার ওয়েট করেছি। তাহলে টোটাল এগ্রিগেটের ওয়েট আমি পেয়ে যাব। এগ্রিগেটের ওয়েটটা তো আমি পাবো রে বাবা, সেই এগ্রিগেটের ওয়েটটা এখানে বসিয়েছি WA। GAটা আমি পেয়ে যাব স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। এটা তো বের করার উপায় আছে, আমি এখন বলছি না, যখন স্পেসিফিক গ্র্যাভিটি পড়াবো বলবো। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট আমি বের করে নিতে পারবো। এবং WWটা কী বলেছে, এই সিলিন্ডার থেকে তুমি এগ্রিগেটটাকে ফাঁকা করে দাও, মানে খালি সিলিন্ডার নাও, খালি সিলিন্ডারের মধ্যে তুমি পুরো জল ভরে দাও, খালি সিলিন্ডারের মধ্যে পুরো জল ভরে দাও। তাহলে এই জলের যা ওয়েট হবে
সেই ওয়েটটাই হচ্ছে সিসিতে ভলিউম, কারণ কি জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। অতএব এই খালি জিনিসটার সরি একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, তো তাহলে জলের ঘনত্ব যেহেতু 1 গ্রাম পার সিসি, তার মানে এটার ওয়েট হচ্ছে, যদি এটার তুমি ওয়েট বার করো হচ্ছে ধরো 10 গ্রাম, তার মানে বুঝে যাচ্ছে যে এটার ভলিউম হচ্ছে কত, 10 সিসি। যেহেতু 1 গ্রাম পার সিসি ডেনসিটি, সেহেতু যদি এর ওয়েটটা আমি বের করে নিতে পারি তাহলে ভলিউমটা পেয়ে গেলাম, হয়ে গেল। তার মানে আমার লাগবে ভলিউম, কিন্তু আমি ওয়েটের মাধ্যমে ডেনসিটির কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে খুব ইজিলি কিন্তু এর ভলিউমটা বের করে নিতে পারলাম। তাহলে জিনিসগুলো কি আমি লিখে দিই, আশা করি তুমি বুঝতে পারলে জিনিসটা। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই ডাব্লিউ এটা কী হচ্ছে, ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ এগ্রিগেট ইন সিলিন্ডার, ওয়েট অফ এগ্রিগেট ইন সিলিন্ডার, মানে তুমি যে সিলিন্ডারটা নিলে তার সিলিন্ডারের ভেতরের এগ্রিগেটের ওয়েট, সিলিন্ডার কিন্তু না। আচ্ছা, ডাব্লিউ মানে কি, সেটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার ফিল দ্য সিলিন্ডার, ওয়েট অফ ওয়াটার ফিলিং দ্য সিলিন্ডার, ঠিক আছে। এবং জিএ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেটস, মানে এটা স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কিন্তু ট্রু স্পেসিফিক গ্র্যাভিটির কথা আমি বলছি, এটা কিন্তু বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি নয়, ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। ব্যাস হয়ে গেল। এভাবে তুমি বার করে নিতে পারবে হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বার। জেনারেলি অ্যাঙ্গুলারিটি নাম্বার হচ্ছে 0 থেকে 11-র মধ্যে হয়। বুঝতেই পারছো, যত উপরের দিকে যাবে 11-র উপরে, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যত উপরের দিকে যাবে তত অ্যাগ্রিগেটটা অ্যাঙ্গুলার হতে থাকবে। 0 হচ্ছে পারফেক্টলি রাউন্ডেড, যত তুমি উপরের দিকে যাবে তত কিন্তু তোমার অ্যাঙ্গুলারিটি বাড়তে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এইবার চলে আসি তোমার থার্ড টপিকে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন খুব ইম্পর্টেন্ট। ওয়াটার অ্যাবজর্পশন পড়ার আগে কিন্তু তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এসএসডি কন্ডিশন। এসএসডি, আবার বলছি, এসএসডি কিন্তু স্টপিং সাইড ডিস্টেন্স নয়, এটা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। কি জিনিসটা ভালো করে দেখো, স্যাচুরেটেড অনেকে জানে না কিন্তু, তোমরা আমার ক্লাস থেকে পড়ার পরে জিজ্ঞেস করো, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। এই এগ্রিগেটের সমস্ত কিছু কিন্তু এসএসডি কন্ডিশনই হয়ে থাকে, আমি কিন্তু তোমাকে এটা বলে দিলাম। স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন, এটা মানেটা কি, আমি একটা এগ্রিগেট দিয়ে বোঝাচ্ছি তোমাকে। সে ফর এক্সাম্পল তোমার কাছে একটা এগ্রিগেট আছে, এই হলো একটা এগ্রিগেট, ঠিক আছে। এই এগ্রিগেটের ভেতরে কিন্তু কিছু পোর্স থাকবেই, এটা তো পারফেক্টলি স্টোন না, স্টোনের ভেতরেও থাকে। এই এগ্রিগেটের ভেতরে কিছু পোর্স আছে, ঠিক আছে। এইবার স্যাচুরেটেড সারফেস ড্রাই মানে বোঝাচ্ছে এর যে সারফেসটা আছে, দাঁড়াও তোমাকে এটা দিয়ে দেখাই, এর যে সারফেসটা আছে সেই সারফেসটা পুরো ড্রাই। আমি রেড কালার দিয়ে তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে সারফেসটা আছে এর মধ্যে কোনো জল নেই, নো ওয়াটার, এই সারফেসটা পুরো ড্রাই, বুঝতে পারলে। কিন্তু এর মধ্যে যে পোর্সগুলো আছে, ঠিক আছে, এই পোর্সগুলো কিন্তু ফুললি ওয়াটার দ্বারা স্যাচুরেটেড, মানে ভরা। এই এগ্রিগেটের মধ্যে যে পোর্স থাকবে সেই পোর্সগুলোতে পুরো জল ভরা আছে, এটাকে বলে হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন। স্যাচুরেটেড কিন্তু সারফেস ড্রাই, সারফেসটা ড্রাই হবে কিন্তু ভেতরে পুরো জল দিয়ে ভরা। স্যাচুরেটেড মানে কি, ফুললি স্যাচুরেটেড মানে পুরো জল যেন থাকে। এবার তোমার কোশ্চেনটা হতে পারে যে স্যার আমি এটা কি করে অ্যাচিভ করব, আমার কাছে এরকম বাঞ্চ অফ এগ্রিগেটস আছে, আপনি তো বলে দিলেন এসএসডি কন্ডিশন মানে কি, আমি এগুলোকে এসএসডি কন্ডিশনে আনবো কি করে। একটা তুমি বালতি নাও, সে বালতির মধ্যে এগ্রিগেট নিয়ে পুরো জল দিয়ে ভরে দাও, ভরে দিলে, জল দিয়ে ভরে 24 আওয়ার্সের জন্য সোক করতে দাও, ফর 24 আওয়ার্স সোক করতে দিলে। এবার তুমি একটা শুকনো কাপড় নাও, ক্লথ, ড্রাই ক্লথ করে এই এগ্রিগেটগুলোকে তুমি এই ড্রাই ক্লথে রাখো, ঠিক আছে। ড্রাই ক্লথে রেখে তুমি ভালো করে মোছো, ক্লিন করো। তাহলে উপরে একটা না, তুমি 2, 3, 4, 5, 6, 7, 10টা যত খুশি ড্রাই ক্লথ নিতে পারো। যতক্ষণ না সারফেসের মধ্যে ড্রাইনেস আসবে ততক্ষণ তুমি ড্রাই ক্লথ ইউজ করতে থাকবে, কিন্তু এর মধ্যে কোনো হিট দেওয়া যাবে না, কোনোভাবে তুমি গরমের সংস্পর্শে আনতে পারবে না, রুম টেম্পারেচারে রাখতে হবে। যদি তুমি হিট দাও তাহলে কী বলো তো, এই জলগুলো বেরিয়ে যাবে, তাহলে আর এসএসডি কন্ডিশন হলো না। তুমি ক্লথ দিয়ে ভালো করে মুছবে, ক্লথ মানে হচ্ছে কাপড়, তুমি কাপড় দিয়ে ভালো করে মুছবে, মুছে এমন কন্ডিশন সৃষ্টি করবে যাতে ড্রাই হয়ে যায় সারফেসটা কিন্তু ভেতরটাতে জল থাকে।
দিস ইজ কল এসএসডি কন্ডিশন। এই কন্ডিশনটা কিন্তু তোমার এখানে কাজে লাগবে, ঠিক আছে? চলে আসো তাহলে। ওয়াটার অ্যাবজর্পশন মানে কি বলছে? ওয়াটার অ্যাবজর্পশন মানে হচ্ছে, ভালো করে দেখো, ওয়াটার অ্যাবজর্পশন এটার মানে হচ্ছে MW বাই এমডি, সরি MW বাই এমডি। MW মানে কি? MW মানে হচ্ছে এগ্রিগেট অন এসএসডি কন্ডিশন, এগ্রিগেটস অন এসএসডি কন্ডিশন মানে বুঝতে পারলে তো? মানে সারফেসে ওয়াটার থাকবে না কিন্তু ভেতরে জল থাকবে, মানে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন মাইনাস ড্রাই এগ্রিগেট। এর মানেটা কি হলো? ওয়েট অফ ওয়াটার। এই দুটোকে মাইনাস করলে তুমি ওয়েট অফ ওয়াটার পাবা, তাহলে এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ড্রাই এগ্রিগেট, ওয়েট অফ ড্রাই এগ্রিগেট। এমডি মানে হচ্ছে ওয়েট অফ ড্রাই এগ্রিগেট, ব্যাস। বুঝে গেছো? GAT এগ্রিগেট। তাহলে এসএসডি কন্ডিশন কত ইম্পর্টেন্ট তুমি দেখো। এগ্রিগেটের ক্ষেত্রে কিন্তু এসএসডি কন্ডিশন দিয়ে, মানে এসএসডি কন্ডিশনের সাথে ড্রাই এগ্রিগেটকে মাইনাস করলে ওয়েট অফ ওয়াটার বেরোচ্ছে, আর নিচে তো ড্রাই এগ্রিগেট, তো ড্রাই, এটা হচ্ছে ওয়েট অফ ড্রাই এগ্রিগেট, এটা তো কমন, এমডি নিচে তো থাকবেই। এটা হলো ওয়াটার অ্যাবজর্পশন। এর রেঞ্জটা কিন্তু 0.1 থেকে 2%-এর মধ্যে থাকে, মানে এর থেকে বেশি হলে খারাপ, 0.1-এর থেকে কম হয় না জেনারেলি, 2%-এর হলে খারাপ। সবচেয়ে ভালো হচ্ছে 0.6%-এর মধ্যে যদি থাকে, মোস্টলি, মানে এখানে লেখা আছে মোস্টলি 0.6% হবে, 0.1 থেকে 2%-এর মধ্যে রেঞ্জে হলে ভালো। এটা হচ্ছে তোমার ওয়াটার অ্যাবজর্পশন, ঠিক আছে? চলো এবার লাস্ট টপিকটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি তো সবাই তোমরা জানো। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে রেশিও অফ টু ডেন্সিটিস। মানে যদি আমি তোমাকে এখন বলি হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, তো তুমি বলো স্যার কিসের স্পেসিফিক গ্র্যাভিটি চাইছেন? আমি বলো স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। তো তুমি বলো স্যার এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি মানে ডেন্সিটি অফ এগ্রিগেট ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, দ্য রেশিও অফ টু ডেন্সিটিস ইজ কল্ড স্পেসিফিক গ্র্যাভিটি। ভালো কথা। তাহলে এত সোজা জিনিসের মধ্যে কী আছে? সোজা জিনিস এত নয়, দুটো স্পেসিফিক গ্র্যাভিটি আছে বেসিক্যালি, তার জন্য ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। প্রথম স্পেসিফিক গ্র্যাভিটিটা আছে ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট বা ট্রু, অ্যাপারেন্ট মানে কিন্তু স্বচ্ছ, ক্লিয়ার, পরিষ্কার, স্পষ্ট, ঠিক আছে? তো অ্যাপারেন্ট বা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি একটা আছে, সেটা কী জিনিস? ধরো জি অ্যাপারেন্ট লিখছি, অ্যাপারেন্ট। জি অ্যাপারেন্ট মানে হচ্ছে এমডি ডিভাইডেড বাই ভিএস ডিভাইডেড বাই গামা ডাব্লিউ। কী হলো এমডি মানে কি? এমডি মানে ড্রাই মাস, মানে কোনো একটা এগ্রিগেটেড ড্রাই মাস, ভালো কথা। ভিএস মানে কি? ভলিউম অফ ওয়াটার ফ্রি সলিড, ভলিউম অফ ওয়াটার ফ্রি সলিড। মানে তুমি যদি একটা এগ্রিগেট নাও, সেই এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি বার করবে এমনভাবে এখানে যেন কোনো ওয়াটার না থাকে, ডিভাইডেড বাই গামা ডাব্লু মানে তো ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার। এটা হলো ট্রু বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, এর সাথে সাথে কম্পেয়ার করে যদি আমি না দেখাই তাহলে বুঝতে পারবো না। তাহলে বাল্কটা দেখি, বাল্কটা কী বলছেন স্যার? তাহলে দেখো জি বাল্ক মানে কি? জি বাল্ক মানে এমডি ডিভাইডেড বাই ভিটি বাই গামা ডাব্লু। দেখো এখানেও এমডি ছিল, এখানেও এমডি আছে, এখানেও গামা ডাব্লু আছে, এখানেও গামা ডাব্লু আছে। চেঞ্জ ইজ অনলি ডিউ টু ভিএস অ্যান্ড ভিটি। তাহলে ভিটি মানে কি? ভিটি মানে ভলিউম অফ সলিড ইনক্লুডিং ওয়াটার পারমিয়েবল ভয়েডস, ভলিউম অফ সলিড ইনক্লুডিং ওয়াটার পারমিয়েবল ভয়েডস। মানে আমি তোমাকে এখানে একটা কথা বলছি, ধরো তুমি একটা এগ্রিগেট নিলে, এই এগ্রিগেট আছে, এই এগ্রিগেটটা এরকম করে তুমি নিলে, এইবার তুমি যদি এখানে জল ভরো তাহলে এই যে গ্যাপগুলো আছে সেগুলো জল দিয়ে পরিপূর্ণ হবে, এই যে গ্যাপগুলো যে আছে সেগুলো পরিপূর্ণ হবে জল দিয়ে, এই যে গ্যাপগুলো যে আছে, এই যে গ্যাপগুলো যে আছে সেগুলো পরিপূর্ণ হবে জল দিয়ে, এই সব গ্যাপগুলো জল দিয়ে পরিপূর্ণ হবে। তাহলে যখন তুমি অ্যাপারেন্ট বা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি নেবে, ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি, যখন আমি ট্রুটা নেব, ট্রু বা অ্যাপারেন্টটা নেব, তখন আমি খালি সলিড নেব, অনলি সলিড, সলিডের ভলিউম নেব। কিন্তু যখন আমি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বার করব, তখন আমি সলিডেরগুলো তো নেব, তার সাথে এই যে জলগুলো যে আছে যেগুলো ভরতে পারতো যদি জল থাকতো সেগুলোও নেব। তাহলে ভলিউম অফ সলিড ইনক্লুডিং ওয়াটার, ভলিউম অফ সলিড ইনক্লুডিং ওয়াটার।
ওয়াটার পারমিয়েবল ভয়েডস বা ইনক্লুডিং ভয়েডস লিখে দাও, তাহলে ভালো হবে, ইনক্লুডিং ভয়েডস। তাহলে যদি আমি খালি দুটোকে কম্পেয়ার করি, যেটা তোমার মনে রাখতে হবে, জি অ্যাপারেন্ট, এরকম করে জি অ্যাপারেন্টটা লিখছি, সেটা হচ্ছে এমডি ডিভাইডেড বাই ভিএস বাই গামা ডাব্লিউ, এবং যদি আমি এখানে জি বাল্ক লিখি তাহলে সেটা হবে এমডি ডিভাইডেড বাই ভিটি বাই গামা ডাব্লিউ। তাহলে অনলি ডিফারেন্স কি, আমি আবার বলছি, লাল কালিতে দেখেছি, সেটা হচ্ছে ভিএস এবং ভিটি। ভিএস মানে হচ্ছে যেটা অ্যাপারেন্ট, সেটা হচ্ছে অনলি সলিড, সেটা হচ্ছে অনলি সলিড ভলিউম, আর ভিটি মানে কি, সলিড ভলিউম প্লাস যদি কিছু ভয়েডস থাকে সেই ভয়েডসগুলোকেও তোমাকে নিতে হবে, মানে এটা হচ্ছে টোটাল ভলিউম হতে বলছে, বুঝতে পারলে? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে গেল। এবার স্পেসিফিক গ্র্যাভিটির রেঞ্জ আছে মোটামুটি, সেই রেঞ্জটা জেনে নাও যে কত রেঞ্জের মধ্যে জেনারেলি থাকে। জেনারেলি স্পেসিফিক গ্র্যাভিটির রেঞ্জটা মোটামুটি 2.6 থেকে 2.9 মধ্যে ভ্যারি করে, এর থেকে বেশি হলেও মুশকিল, এর থেকে কম হলেও মুশকিল, জেনারেলি এর মধ্যে লাই করতে পারে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম আমরা কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস জানলাম। যে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা জিনিস একটু ঝালাই করে নিই, সেটা হচ্ছে আমরা জানলাম হচ্ছে ফাইননেস মডুলাস। এই ফাইননেস মডুলাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মাধ্যমে আমরা অ্যাভারেজ সাইজ অফ এগ্রিগেট বার করতে পারি, অ্যাভারেজ সাইজ অফ এগ্রিগেটস হলো। সেকেন্ড আমরা যেটা জানলাম, সেটা জানলাম আমরা অ্যাঙ্গুলারিটি নাম্বার। এই অ্যাঙ্গুলারিটি নাম্বারের মাধ্যমে আমরা জানতে পারি যে তোমার যে এগ্রিগেটটা আছে সেটা কতটা অ্যাঙ্গুলার, সেটা জানতে পারলাম। থার্ড আমরা জানতে পারলাম ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার অ্যাবজর্পশন তো কিছুই না, ওয়াটার অ্যাবজর্পশনের মেন জিনিস যেটা জানলাম সেটা হচ্ছে এসএসডি কন্ডিশন। এসএসডি কন্ডিশন কী সেটা আমরা খুব ভালো করে জেনেছি, মানে সারফেসটা ড্রাই হবে, বাকি সমস্ত কিছু স্যাচুরেটেড হবে, মানে ভয়েড শুড বি ফিল্ড উইথ ওয়াটার বাট সারফেস ইজ ড্রাই। কী করে এসএসডি কন্ডিশন অ্যাচিভ করা যায় আমরা জানতে পারলাম। এবং লাস্ট আমরা জানতে পারলাম স্পেসিফিক গ্র্যাভিটি, এবং এই স্পেসিফিক গ্র্যাভিটি জানতে গিয়ে দেখলাম এর মধ্যে একটা ট্রু আছে বা অ্যাপারেন্ট আছে একই জিনিস, এবং আর একটা বাল্ক আছে। এই দুটোর মধ্যে সব কিছুই সেম, খালি ডিফারেন্সটা কি, যখন ট্রু নেব তখন অনলি সলিডটা নিব, কিন্তু বাল্কের সময় সলিড প্লাস ভয়েড যে আছে তার দুটোরই ভলিউম আমাকে নিতে হবে, ব্যাস, বাকি সব সেম। ঠিক আছে, তাহলে এই আজকে আমরা ক্লাসটা শেষ করলাম। খুব ইম্পর্টেন্ট ক্লাস, ভালো করে দেখো, কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোয়ারিজ থাকে, আমি আগেই বলেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সম্পর্ক করবে বা আমাকে জানাবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব, চেষ্টা করব আমি যাতে এটাকে ঠিক করা যায় বা তোমাদের ডাউটটা ক্লিয়ার করা যায়। এবং এই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে, এটা টেলিগ্রাম চ্যানেল বিস্ময়@civil, BISMOY@civil। তুমি যদি এটা সার্চ করো পেয়ে যাবে টেলিগ্রামে, এমন কোনো মানে চ্যানেল না, বিস্ময়@civil সার্চ করো তুমি পেয়ে যাবে। ওকে, চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, টাটা।